বের হয়ে যাও আমার ঘর থেকে। তোমার মতো ঘরের মেয়ের এমন ঘর আসলেই যোগ্য না। এমন চাকচিক্য তোমার জন্য না। ঘরটা তোমার একার, আমার না? আমিও তো গড়ে তুলেছি, তাই না? মুখ বেঁকিয়ে বললাম। উদ্ধার করেছো, আমার টাকা ছাড়া কি এসব সম্ভব হতো? নিরুপমা উত্তর দিল না। দিবেই বা কি করে? বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে। না আছে গ্ল্যামার, না আছে ফিগার, মেনটেনও করে না। বাচ্চারা হওয়ার পর নিজেকে বানিয়েছে একটা বস্তা। যত দামি শাড়ি বা জামা দাও না কেন, একটুও ভালো লাগে না। কোথাও নিয়ে যেতে লজ্জা লাগে, আবার না নিলে জ্ঞান 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 করে। বাচ্চা দুটো অবধি ওর সাথে কমফোর্ট ফিল করে না কখনো। আমিও ওয়াশরুম চলে গেলাম। অফিস থেকে ফিরেছি সবে। আজ সে পার্টিতে যাওয়ার সময় ভারী কাজের দামি এক জামা পরে যায়। কি বিদঘুটে লাগে। ভারী শরীর, মোটা পেট, চুল নেই মাথায় একটুও। গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে। কি বিশ্রী ব্যাপার। সবাই হাসাহাসি করছিল। ছেলে মেয়ে আদিত্য ও রিয়া বের হয়ে গেল লজ্জায়। নিয়ে আসায় কথা কাটাকাটি হয়। শেষে এটাই বললাম, আমার বয়স 45 পেরিয়ে গেল, তাও সবাই এভারগ্রিন ডাকে। নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনো। আমি অবশ্য পাত্তা টাত্তা দিই না। মার্জিত কাপড়ে অলওয়েজ স্মার্ট। বাচ্চাগুলো সেম, দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে। দেখলেই বলে আমার বাচ্চা। কোথাও যেতে গেলে লেট, খেতে লেট, ঘুমোতে লেট, কোনো টাইম নেই। সারাক্ষণ ঘর মোছা, ধোঁয়া, এসবই আছে। এত দামি সব কিছু, সব পারফেক্ট, শুধু মানায় না ওকে এ ঘরের সাথে। ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ করে ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আদিত্য, রিয়াও আছে ওখানে সোফায় বসা। তা কোথায় যাচ্ছ? তুমি না বললে চলে যেতে? তোমাদের সাথে আমাকে তো মানাচ্ছে না। এই পরিপাটি ঘরের সাথে আমায় যায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো বলো তো? যাও চা করো, মাথা ধরেছে। তোমার সাথে এই বয়সে এসব ন্যাকামি টাকামি যায় না। যাও রুমে যাও। না সঞ্জয়, আমি ন্যাকামো করছি না, আমি সত্যি যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে। তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম, সেই দিন ইচ্ছা হলে ফিরব। আমি যাচ্ছি, এই বলে বের হয়ে গেল নিরুপমা। কোথায় আর যাবে? বাপের বাড়ি গিয়ে উঠবে। দুদিন না যেতেই নিজে ফোন করে আসবে। রান্নাঘরে গিয়ে শেফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম। অনেক টাকা খরচ হয়েছে এই রান্নাঘর সাজাতে। ক্যাবিনেট সব দেখলে একটা পারফেক্ট ফিল আসে। রাতে সবার খাবার আছে, তাই সেবারের মতো শুয়ে পড়লাম। সকালেই অ্যালার্মের সাথে উঠে গেলাম। ওয়াশরুম যেতেই বাজে একটা গন্ধ নাকে লাগলো। কালকের কাপড় সব রয়ে গেছে এদিক ওদিক। বের করে ঝুড়িতে রাখলাম। কাজের মেয়ে আসবে, সে এসে ধুয়ে দেবে। কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো, বেল দিল। খুলতে গিয়ে হোঁচট খেয়ে পড়লাম। কালকের জুতো সব। পেপার নিয়ে সব জুতোগুলো রেখে রাখলাম। পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া, পরে নাস্তা করা অভ্যাস। নিরুপমা দুটো একসাথেই দিত। কত বকা দিই, তাও হয় না। আজ আর রান্নাঘরে আওয়াজ নেই। গিয়ে দেখি রান্নাঘর খালি। কালকের চায়ের কাপ সব রয়ে গিয়েছে। তখন মনে পড়ল ও তো কাল চলে গিয়েছিল, ফেরেনি। হঠাৎ রাগ লাগলো। কিসের দেমাগ দেখাচ্ছে ও? কিছু আছে কি দেখানোর মতো? এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম। চা খাওয়ার পর খিদে লাগলো। রুটি সবজি খাই রোজ। আজ ও তো নেই, তাই খালি পেটেই অফিস যাব। ওখানে খেয়ে নেব। যাওয়ার আগে মেয়ে রিয়াকে ডেকে বললাম, আমি অফিস যাচ্ছি, কাজের মেয়ে এলে
দরজা খুলে দিও, আর রান্নাঘরের কাজ করিয়ে নিও, কাপড় ধুয়ে নিও, রান্নাটাও করে যেতে বলো, আর হ্যাঁ, তোমাদের নাস্তাও। রিয়া খুব বিরক্ত হয়ে বলল, তো এসব আমাকে বলছো কেন? আমি কি করব? কি করবে তাহলে? তোমার মা তো ফেরেনি, ফোন দাও, নিয়ে আসো। আমি পারবো না এসব ফালতু টালতু কাজ করতে। নিরুপমার মোবাইলে রিং দিয়েই সোফার পাশে বেজে উঠল মোবাইলটা। মোবাইল নেয়নি, ওর মোবাইলটা নিয়ে ওর মায়ের ওখানে ফোন দিলাম। ওর মা বলল, হ্যাঁ হ্যাঁ নিরু, বল মা, আজ এত সকালে? জামাই অফিস গেল? এখন তো ব্যস্ত থাকিস রোজ। মা, আমি সঞ্জয় বলছি। নিরু ওখানে যায়নি? কই না তো। কি হয়েছে? কোথায় ও? কেটে দিলাম। সকালের রাতটা এবার আরো বাড়ল। বের হয়ে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। অফিসে যেতে না যেতেই আদিত্যের ফোন। মা ফেরেনি, আজ আমার এক্সাম আছে, এক্ষুনি বেরোবো। নাস্তা পানি কিছু নেই, কিছু খুঁজে পাচ্ছি না। তুমি বড় হয়েছো তো, দেখো পাবে। আর রুনা আসলে ওকে নাস্তা দিতে বলো, আমি অফিসে। তখন আবার রিয়ার ফোন। বাবা, রুনা তো ডিমের পোচ পুড়িয়ে ফেলেছে, কি খাবো? আর কি কাজ করবে, কি রান্না করবে জিজ্ঞেস করছে। আমি কি বলবো? খুব রাগ হচ্ছিল। নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম, কিন্তু শান্ত হয়ে বললাম, ফ্রিজে কি আছে দেখো, যা খেতে চাও বলো, আমাকে ফোন দিও না, মিটিংয়ে আছি। তারপরেও বারবার ফোন দিচ্ছে রিয়া। অনেকক্ষণ পর ধরলাম। বাবা, রুনা রান্না কি করবে বুঝতে পারছে না, ও চলে যাবে বলছে। চলে গেলে রান্না কে করবে? আমাকে কেন বলছো বলো তো? এখানে থেকে আমি কি করব? কিছু শেখনি কেন মায়ের কাছ থেকে? এত বড় মেয়ে। তুমি এভাবে বলছো কেন বাবা? আর তোমাকেই তো বলবো, মাকে তো তুমিই চলে যেতে বলেছো। ফোন রেখে দিল। বাচ্চাগুলোকে কখনো বকে নাই ভাবে, আজ দিলাম। মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের, আমার কাছে মিল পাই। কিন্তু আজ অফিস শেষে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যের জুতোই। কি ছেলে রে বাবা, কি বাজে কাজ করে জুতোগুলো রেখেছে। সোফায় বসতে ভেজা লাগলো গায়ে। সকালে আমার রেখে যাওয়া টাওয়েল এখনো ওখানে রয়ে গেল। এই সামান্য ব্যাপারটা কারো চোখে পড়লো না? পেপারটাও এলোমেলো ভাবে কিছু টেবিলে, কিছু সোফায় পড়ে আছে। ওয়াশরুমে ঢুকতেই আরো একটু অবাক হয়ে গেলাম। কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে। এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তাও খেয়াল করিনি। চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো, জিনিসপত্র এদিক ওদিক। চুলার ওপর ভাত, তরকারি, ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না। রিয়াকে ডাক দিতে ও বিরক্ত মুখে বলল, সারাদিন অনেক কিছু করেছি, আর পারবো না। আমার আজ মাথা ধোয়া হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে। আদিত্য বলল, মা তো আরো অনেক কিছু করে, কি আর করলি তুই? সবাই কেমন যেন চুপ হয়ে গেল। দুদিন যেতে না যেতেই ঘরটা কি বাজে দেখতে লাগছে। বিছানার চাদর টান টান থাকে না, সব কাপড় আয়রন করার ভাঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কাপড়, ওদিকে গামছা, এদিকে মগ, ওদিকে ময়লা লাগে। বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায়, তা ভাঁজে আর থাকে না। সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর। কাজের মেয়েকে বললে সে বলে, একসাথে এত কাজ করতে পারবো না। কাপড় ধুয়ে, এঁঠো ধুয়ে, ঘর মুছে, রান্না করে আর কি পারা যায়? আর রান্না তো খাওয়াই যাচ্ছে না, প্রতিদিন ঝোল দিয়ে মাছ। এদিকে নিরুপমার সব আত্মীয়কে ফোন দিলাম, কোথাও নেই ও। এইবার টেনশন হতে শুরু করলো। নিরুপমাকে আসলে বুঝতে শুরু করলাম। বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওদের মধ্যে
ঝগড়াও হচ্ছে। এটা খুঁজে পাচ্ছে না, ও ওটা খুঁজে পাচ্ছে না, ড্রেসগুলো ধোয়া হচ্ছে না, হলেও আয়রন হচ্ছে না, নাস্তা নেই, ঘর পুরো এলোমেলো। এতটুকুতেই আমরা চলতে থাকি। সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম, তখন বেল বাজলো। ভাবলাম নিরুপমা এসেছে। মনে মনে ভাব নিলাম পাত্তাই দিব না ওকে। দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে। ওরা ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম। পুরো পুরো ড্রয়িং রুম এলোমেলো, চায়ের মগ, বই, পেপার, পড়ে থাকা ফুলদানি, সোফায় কুশান, এলোমেলো সবার জুতো, সব মিলিয়ে একেবারে হজবজ অবস্থা। আজিজের বউ রেশমির সব দিকে চোখ বুলিয়ে বলে, এই অবস্থা কেন? দিদি নেই? আমি ইতস্তত হয়ে বললাম, ও বেড়াতে গেছে, বসো না। তাই তো বলি, এই সুন্দর ঘরের এই অবস্থা কেন? আমি অবশ্য লাইট দিতেই সারা ঘরের দামে দামে শোপিসে, কাচের সেন্টার টেবিলে, টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল। রেশমি একটু হাসলো, আজিজও। ওদের কোনো মতে চা কেক দিয়ে দিলাম। ভেবেছিলাম আজ আড্ডাটা হবে, দিদির হাতে বিরিয়ানিটা খাবো, পরে হবে তাহলে, আজ যাই। আমিও মাথা নেড়ে সায় দিলাম আর কি। ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে। সারা ঘর চোখ বুলালাম, চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছুতে পড়ছিল না। কি এলোমেলো, আর সবটা যেন নিস্পৃহ লাগছিল। অদ্ভুত। এতদিন ঘর ঢুকেই মনে হতো বড় অফিসারের ঘর এমনই হয়, অফিসারেরা এমনই পারফেক্ট থাকে। ঘরের সৌন্দর্যটা আলাদাভাবে কখনো দেখিনি। ভেবেছি আমাদের মতো অফিসারের ঘর এমনই থাকে, এমনটাই দেখি সবার। কিন্তু এখন যে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি। এইটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা, টুকরোতে রাখা জিনিসের স্তূপ ছাড়া যে আর কিছুই মনে হচ্ছে না। আদিত্য, রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল। রিয়া বলল, মা না থাকলে ঘরটা ভালো লাগে না, তাই না রে? থাকলে তখন ভাবি না থাকলে এটা করব ওটা করব, কিন্তু না থাকলে তখন যা করি তাও করতে ইচ্ছা করে না। পুরো ঘর যেন কেমন খালি খালি লাগছে। আমরা কিছু না আসলে মা ছাড়া। বলতে বলতেই কান্না করে দিল রিয়া। আদিত্য চোখের পানি লুকোচ্ছে। আমার চশমাটা ঝাপসা লাগছে, সাথে গলা আটকে গেল। কিসে যেন বুকের মধ্যে ভারী একটা ভাব লাগছিল। কত কিছুর জন্য ওকে বকাবকি করতাম, কথায় কথায় ছোট করতাম, বাচ্চাদের সাই দিতাম, কিন্তু ওদের সব তো সে একাই করে এসেছে। আমার পারফেক্ট শরীর, কাপড় সব তো করতো, বলি সব কিছু আজ পারফেক্ট। সারা রাত ঘুম হলো না, বারান্দায় বসেই রইলাম। আগে এখানে বসলে মন ভালো হতো, এখন বাজে লাগছে। গাছগুলো কেমন মরে গেছে। সারা বারান্দা কাপড়ের স্তূপ। যখন যার লাগছে কিছু বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে। এটা কখনোই কল্পনা করিনি যে এমনও হয়। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার দুঃসম্পর্কের এক দাদার ফোন এলো। কিরে, নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন? আর আমাকে দেখে চিনতেই পারলো না? কি হয়েছে? তোরা কোথায়? কি বললে? নিরুকে দেখেছ? কোথায়? কোন আশ্রমে? কোথায় দেখেছো? এক্ষুনি বলো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা 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 আচ্ছা, আমি লোকেশন সেন্ড করছি। আমার কথা শুনে আদিত্য, রিয়া ঘুম থেকে উঠে চলে এলো। মাকে পাওয়া গেল? চলো চলো, এক্ষুনি চলো, গিয়ে নিয়ে আসি।
সবার চোখে যেন দারুণ খুশির ঝিলিক। অফিসে ফোন করে বললাম আজ আসবো না, কিন্তু কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমার আজকে রয়েছে। গাড়ি নিয়ে ছুটলাম। 1 ঘন্টায় পেয়ে গেলাম নীরুকে। ইচ্ছে করছিল একবার জড়িয়ে ধরি ওকে। বাচ্চারা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। সরি মা, তোমাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। সারাক্ষণ কথা শোনাতাম, তোমাকে নিয়ে লজ্জা পেতাম। মাফ করে দাও মা, আমাদের মাফ করে দাও। তুমি ছাড়া আমরা কিচ্ছু না, আমরা কোনো অসাধারণ কিছু না, আমাদের কোনো অস্তিত্ব নেই মা, কিচ্ছু নেই। যে ঠুনকো দুনিয়ায় তোমায় বেমানান বলি, আসলে তো আমাদেরই যোগ্য না। সবখানে যোগ্য করে তুলেছ তুমি, তাই করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ। ঘরে ফিরে চলো মা, ঘরে ফিরে চলো। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমি এতগুলো বছর দিলাম তোমাদের, আর তোমরা আমায় কিছুই দাওনি। তাও সব সময় অভিযোগ করে গেলে। আমার অভিযোগ ছিল না, তোমাদেরকে যোগ্য বানাতে, তোমাদের পারফেক্ট বানাতে, তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইম দিইনি, কোনো যত্ন নিইনি। তাই তোমাদের সাথে আমি বেমানান। তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না। এই 5 দিনে বুঝে গেলে? আর আমি যে এতগুলো বছর দিলাম তার চোখে পড়েনি? সবাই অপরাধীর মতো শুনছি। আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম, আমি এখন বুঝেছি নীরু, দেওয়ালের সেই নীল রঙের পেইন্টিংটা কখনোই আমার ঘর ছিল না। কাজ করা খাট বা সোফাটাও না। কেবিনেট দেওয়া রান্নাঘরও না। দামি বিদেশি শোপিস কখনোই আমার ঘর ছিল না। ওসব তো অফিসে থাকে, থাকে বিভিন্ন শোরুমে। তা তো আর ঘর হয় না। ঘর ছিল তোমাতে। তুমি ছিলে আমার ঘর। তোমার ছোঁয়াতে ইটের দেওয়ালটা ঘর হয়ে উঠেছিল। আমি বুঝেছি নীরু, ঘরেতে নারী হয়, নারীতেই ঘর। চলো, আর রাগ করে থেকো না, ঘরে ফিরে চলো। আমরা আবার নতুন করে শুরু করব।